কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি এলসিসি 2 সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ আবশ্যিক বাংলা তোমাদের যে কম্পালসারি পেপারটি রয়েছে, সেই সাবজেক্টের উপর থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি হচ্ছে, দেখো, প্রথম প্রশ্ন ছিল উদাহরণসহ সংজ্ঞা দাও লোকনিরক্তি এবং জোর কলম। এখানে দুটি প্রশ্ন রয়েছে, লোকনিরক্তি এবং জোর কলম। এবং 3 নম্বর প্রশ্ন ছিল বাংলা শব্দ ভাণ্ডারের অর্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্ন 3টি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তোমরা অবশ্যই এই প্রশ্ন 3টির উত্তর খাতায় নোট ডাউন করে নিও। তোমাদের এই প্রশ্ন 3টির সম্পূর্ণ উত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে, তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। অবশ্যই তোমাদের উপকারে আসবে ভিডিওটি, এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্ন 3টির উত্তর দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের উদাহরণসহ সংজ্ঞা দাও লোকনিরক্তি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের 5 নম্বরের প্রশ্ন। দেখো, উত্তরটি দেখে নাও। প্রথম পয়েন্ট রয়েছে লোকনিরক্তি। বলা হয়েছে লোকসাধারণের জ্ঞান বিশ্বাসের দ্বারা বা জ্ঞান বিশ্বাস অনুসারে নির্মিত ব্যুৎপত্তির ওপর নির্ভর করে কখনো কখনো শব্দের ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। একে বলা হয় লোকনিরক্তি। নিরক্তি শব্দটির অর্থ ব্যুৎপত্তি নির্ণয় বা উৎস নির্ণয়, সুতরাং লোকসাধারণের ব্যুৎপত্তি নির্ণয়ের ওপর প্রক্রিয়াটি দাঁড়িয়ে আছে। যেমন উদাহরণ রয়েছে, দেখো, ডক্টর মিহির চৌধুরী কামিলা লোকনিরক্তির একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। যেমন আরাম চেয়ার কথাটি ইংরেজি আর্ম চেয়ার থেকে এসেছে, যার মানে হাতল আওয়ালা চেয়ার, কিন্তু চেয়ারটিতে বসলে বেশ আরাম হয় বলে নিতান্ত সাধারণ মানুষ একে বলেছে আরাম চেয়ার। এই যে অপরিচিত এবং কষ্ট করে উচ্চারণ করে শব্দটি লোক সাধারণের মুখে কিছু বিকৃতি লাভ করে পরিচিত শব্দের রূপ নেয়, এটি হলো লোকনিরক্তি। আবার ল্যাবেন চুস লোকনিরক্তির আরও একটি উদাহরণ। মূল কথাটি ছিল ইংরেজি ল্যাবেন চুস বা যা চুষে খাওয়া হয়। সাধারণ মানুষ এই অপরিচিত শব্দটি সঠিক উচ্চারণ করতে পারে না, তাই এটি লোকনিরক্তির উদাহরণ। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। তোমাদের লোকনিরক্তি সম্পর্কে উদাহরণসহ সংজ্ঞাটি আলোচনা করা হলো। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা এবছর খুবই রয়েছে, তাই অবশ্যই বলবো প্রশ্নটি তোমরা খাতায় নোট ডাউন করে নেবে এবং পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। পরবর্তী নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। জোর কলম শব্দ উদাহরণসহ সংজ্ঞা দাও। উত্তরটি দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্ট বলা হয়েছে জোর কলম শব্দ। একটি বা অংশবিশেষের সঙ্গে অন্য একটি শব্দ বা তার অংশবিশেষ যুক্ত হলে একটি নতুন শব্দের উৎপত্তি হয়, সেই নতুন শব্দকে বলা হয় জোর কলম শব্দ। যেমন উদাহরণ রয়েছে, দেখো, সুকুমার রায়ের একটি কবিতায় জোর কলম শব্দের নিদর্শন পাওয়া যায়। যেমন উদাহরণ রয়েছে, হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস চারু, কেমনে তা জানি না। এখানে হাঁস চারু একটি জোর কলম শব্দ। হাঁস প্লাস সজারু সমান হাঁস চারু, নিশ্চল প্লাস চুপ সমান নিশ্চুপ, জেদি প্লাস তেজালো সমান জেদালো, ধোঁয়া প্লাস কুয়াশা সমান ধোঁয়াশা, মিন্নত প্লাস বিনতি মিনতি। পরবর্তী বলা হয়েছে বাংলা ভাষার নতুন নতুন শব্দ গঠনের অনেক পদ্ধতি প্রচলিত রয়েছে। এই সকল পদ্ধতির মধ্যে সবচেয়ে মজার পদ্ধতি হলো জোর কলম পদ্ধতি। এই পদ্ধতিতে শব্দ গঠন করার ক্ষেত্রে ভাষাতত্ত্বের কোনো নিয়ম অনুসরণ করতে হয় না। সুবিধা মতো দুটো শব্দের অংশ বিশেষকে জুড়ে দিলেই শব্দ গঠিত হয়ে যায়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। তোমাদের জোর কলম সম্পর্কে আলোচনা করা হলো, উদাহরণসহ সংজ্ঞা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা কিন্তু এই দুটি প্রশ্ন অবশ্যই যত্ন সহকারে ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই এই দুটি প্রশ্ন তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এবার চলো দেখে নাও পরবর্তী প্রশ্ন। তৃতীয় প্রশ্ন রাখা হয়েছে, তোমরা অনেকে এই প্রশ্নটির জন্য কমেন্ট করে জানিয়েছিলে। প্রশ্নটি ছিল বাংলা শব্দ ভাণ্ডারের অর্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে ভাষার গভীরতা নির্ণীত হয় তার প্রকাশ ক্ষমতার উপর, আর এই প্রকাশ ক্ষমতার বৈচিত্র্য প্রমাণিত হয় ভাষার শব্দ সম্পদের দ্বারাই।
ভাষার এই শব্দ সম্পদ বা শব্দভাণ্ডার তিনভাবে সমৃদ্ধ লাভ করে থাকে, যেমন উত্তরাধিকার সূত্রে, কিতরিন সূত্রে আর নতুন শব্দ সৃষ্টির সূত্রে। বাংলা ভাষার শব্দভাণ্ডার প্রধানত তিনটে শ্রেণীতে বিভক্ত করা হয়। প্রথম রয়েছে মৌলিক বা নিজস্ব, দ্বিতীয় রয়েছে আগন্তুক বা কিতরিন, তৃতীয় রয়েছে নবগঠিত। বাংলা শব্দভাণ্ডারের প্রথম শ্রেণী অর্থাৎ মৌলিক বা নিজস্ব শব্দকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়: তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব। নিম্নে আমরা অর্ধ তৎসম শব্দ সম্পর্কে আলোচনা করব। দেখো পরবর্তী পয়েন্ট রয়েছে অর্ধ তৎসম শব্দ। বলা হয়েছে যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা, বৈদিক ও সংস্কৃত থেকে মধ্যবর্তী স্তর প্যাকেটের মাধ্যমে না এসে সোজাসুজি বাংলায় এসেছে এবং আসার পর কিছুটা পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে, সেগুলিকে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট শব্দটি এসেছে, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, ক্ষুধা থেকে খিদে, রাত্রি থেকে রাত্রি। এবার চলো দেখে নেওয়া যাক অর্ধ তৎসম শব্দের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখো, প্রথম বৈশিষ্ট্য রয়েছে অর্ধ তৎসম শব্দ দুই অংশে বিভক্ত, একটি তৎসম অংশ এবং অপরটি অতৎসম অংশ। যেমন সুখ থেকে দুঃখ, জয় থেকে পরাজয়, উচ্চ থেকে নিচ ইত্যাদি। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে এই শব্দগুলি দুই অংশের মধ্যে বিরোধিতা থাকে, একটি অংশ অপর অংশের বিপরীত অর্থ বহন করে। এবং পরবর্তী 3 নম্বর বৈশিষ্ট্য রয়েছে একই শব্দের দুই অংশের মধ্যে সম্পর্ক থাকে, একটি ছাড়া অপরটির অর্থ পূর্ণ হয় না। এবং 4 নম্বর বলা হয়েছে অর্ধ তৎসম শব্দে দুই অংশের একই বাক্যাংশে ব্যবহৃত হয়, একই শব্দে দুই অংশে একে অপরের পরিপূরক, উভয় অংশের মধ্যে তুলনামূলক সম্পর্ক থাকে। এই ছিল তোমাদের অর্ধ তৎসম শব্দ সম্পর্কে সম্পূর্ণ প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করা হলো এবং তোমাদের উদাহরণসহ সংজ্ঞা, জোর কলম এবং লোকনিরক্তি শব্দগুলির সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই এই 3টি প্রশ্ন যত্ন সহকারে ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।